যেহেতু রোজা আমাদের দ্বারপ্রান্তে এসে পৌঁছে গিয়েছে, তো সেই হিসাবে একটু একটু করে কাজকে এগিয়ে নেওয়া, যেমন হলুদ মরিচ মশলাপাতিগুলোকে গুছিয়ে হাতের কাছে রাখা সহজভাবে, সেটাই আমি আজকে করেছি আর আপনাদের সাথে শেয়ার করেছি। আর অনেক ইয়াম্মি এবং টেস্টি একটি রেসিপি চিকেন উইংস। হ্যাঁ, আমি খুবই টেস্টি করে বানিয়েছি, বা কীভাবে বানাতে হয় আপনাদের মাঝে শেয়ার করেছি। আই হোপ আপনাদের অনেক ভালো লাগবে আজকের ব্লগটি। আমি এই বয়মগুলো এখন ধুবো। এগুলো আমার অনেক আগের পুরনো বয়ম। হ্যাঁ, অনেক জায়গায় একটু চুলার আগুনের তাপ লেগে একটু ইয়ে হয়ে গিয়েছে, একটু একটু মানে একটা দুইটা আর কি এরকম। তো এগুলো একটু ধুবো। তো আমি যে বক্সে এগুলো ছিল সেই বক্স থেকে এখন অন্য আমার যে ক্যাবিনেট সেটাতে, তো এতদিন ছিল এই বক্সটাতে, তো এটাও মুছবো এই যে। আর এখন আমি এই বক্সটাতে এগুলো সব রাখবো আর কি। তো এগুলো সব নামাবো আর এগুলো একটু আমি অর্গানাইজ করবো, এর জন্য আজকে এই কাজটা করছি। আগে এগুলো ধুয়ে নিই, একটু গরম পানি দিয়ে হালকা একটু কুসুম গরম পানি নিব, নিয়ে এগুলোকে আমি ধুয়ে নিব। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুমিস ফ্যাশনেবল হাউস। আমি ফারহানা ইয়াসমিন রুমি, নিয়মিত ব্লগের আরেকটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি। তো গরম পানি দিয়ে দেবো, সেই হিসেবে গরম পানিটা বসিয়ে দিচ্ছি। আই হোপ আমার আজকের ব্লগটি আপনাদের কাছে ভালো লাগবে। আমি যে কাজটি শুরু করেছি সেটা অনেক জরুরি একটি কাজ, আমাদের মহিলাদের রান্নাঘরের কাজ। তো আশা করি আপনাদের কাজটা স্মরণ করিয়ে দিচ্ছি। তো সেই হিসাবে ছোট্ট লাইকটি দিতে কিন্তু ভুলবেন না। তো আমি রাবারটা দিয়ে, বেসিংয়ের যে রাবারটা থাকে সেটা দিয়ে আমি পানিগুলো জমাট করতেছি। আর একটু ডাল ছিল, ডালটাও আমি রেখে দিয়েছি, ঢাকনাটা দিয়ে উপর দিয়ে ধুয়ে ফেলবো আর কি। তো এই তো ধোয়া শুরু করলাম। গরম পানিটা আমি চেক করে করে দিচ্ছি, কারণ বেশি গরম হলে আবার আমি হাত দিতে পারবো না। একটু গরম পানি দেওয়াতে কাজটা সহজ হয় সেই হিসাবে আর কি। তো না, দেখতেছি যে বেশি গরম নেই, তো সবগুলো দিয়ে দিচ্ছি। তো আমরা একটু মাঝে মধ্যে সময় পেলে এই কাজগুলো করে ফেললে কিন্তু অনেক বড় একটা কাজ শেষ হয়ে যায়। তো সেই হিসাবে আসলে আমিও সময় পেয়েছি, তাই আজকে এই কাজটা ধরেছি। যেহেতু মশলাপাতি অনেকগুলো আপনাদের ভাই এনেছে, সেগুলো একটু গুছানো দরকার। 2 দিন হয়ে গিয়েছে আসলে ওগুলো গুছানো হয়নি। তো এর ভিতরে আসলে যেহেতু কাজ ধরেছি, একটু সময় আছে, সেই হিসেবে ছোট যে বয়মগুলো ছিল সেগুলো আমি একবারে ধুয়ে ফেলতেছি। তো এই তো একটার সাথে একটা কাজ হয়ে যায় এইভাবেই তো আসলে। তো আমার মোটামুটি ধোয়া শেষ। এখানে ডাউলগুলো আসলে ধুয়ে ফেলছি, আর কিছু মশলা ছিল আস্ত আর কি, তো সেগুলো ভিজিয়ে দিয়েছি আসলে পেস্ট করে ফেলবো। তো আর এই যে বয়ম কাঁচের ছোট ছোট এগুলো ধুয়ে দিয়েছি, কারণ যেহেতু একটু সময় পেয়েছি এগুলো করে। এখন এগুলো শুকাক, তারপরে আমি মশলাগুলো ঢুকাবো। আমার যেগুলো আপনাদের ভাই কিছু মশলা এনেছে সেগুলো ঢুকাবো, আর এগুলো একটু অর্গানাইজ করব, এই যে আমার ক্যাবিনেটটা আর কি। আমার চ্যানেলে যারা নতুন এসেছেন, আমার কাজটি যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে আমি বলবো প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা ছোট্ট বেল বাটনটিও চাপ দিবেন, যাতে করে আমি যে নিয়মিত ব্লগ দিই সেগুলির নোটিফিকেশন আপনার কাছে চলে যায়। যে আমি যে টিপস ভিডিও দিই, বিভিন্ন রকমের কাজের আইডিয়া দিই, যদিও আমার কথাটা অত ভালো না, অত স্পষ্ট শুদ্ধ ভাষা না, তো তারপরে আমার যে কাজগুলি দিই সেগুলির দিকে তাকিয়ে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এই আশাই করি। তো এই যে আমার মোটামুটি সব কাজগুলি শেষ হয়ে গিয়েছে, এখন জাস্ট আমি মশলাগুলি ঢুকিয়ে নিব আর কি। আমি একটু টিস্যু দিয়েও মুছে নিয়েছি, যাতে যদি কোনো পানি লেগে থাকে সেগুলো যেন শুকনো হয়ে যায় আর কি বয়মগুলো। তো আপনাদের ভাই আমার জন্য 20 টাকার সুপারি এনেছে স্মরণ করে, এই জীবনের প্রথম আমার জন্য সুপারি কিনলো। তো দেখে হাসলাম আর দোয়াও করলাম, যাক স্মরণ করলো, যে এটাই মেন কথা। তো এই ধনিয়া জিরা এগুলো উনি আসলে কখনোই এই বাজারটা করেন না, আমরা সবসময় আস্ত এনে আমার বাবা আমাদেরকে ভাঙিয়ে দেয় আর কি। তো উনি যেহেতু চায় না বন্ধ, এখন এটা থেকে মাথায় আসলো যে না, এগুলো মশলাপাতি কিনে ফেলাই ভালো, যদি এগুলো আবার টান পড়ে। তো সেই চিন্তা থেকে এই মশলাপাতিগুলো কিনে নিয়েছে, আর আমার জন্য সুপারিটাও নিয়েছে। তো একটু বয়মে ঢুকিয়ে নিয়েছি, আর এভাবে আমি একটু মার্কার দিয়ে কোনটা কি মশলা সেটা লিখে নিচ্ছি। আর এই ইয়েটা থাকতে হবে কালো, যে মানে
সিলেটের মতো একটা জিনিস, সেটা না থাকলে আপনারা যে সেলো টেপগুলো আছে লেখা যায় সেগুলোতেও লিখে এভাবে লিখে রাখতে মানে লাগিয়ে লিখে রাখতে পারেন। আর না হয় যে ট্রান্সপায়ার কস্টেপগুলো আছে কাগজে লিখে ওগুলো লাগিয়ে ফেলতে পারেন। যাই হোক, আমি আস্তে আস্তে এই যে হলুদ মরিচ এগুলো উনি প্যাকেট এনেছে, আমরা আসলে আর কখনোই প্যাকেটের মশলা খাইনি, এই প্রথম উনি এনেছে। তো সেই হিসেবে সেগুলো ঢুকিয়ে নিচ্ছে, আর বাদাম শেষ হয়ে গিয়েছে সেগুলো ঢুকিয়ে নিচ্ছি। এই তো আস্তে আস্তে করে আমি আমার কাজগুলো করে নিচ্ছি। গতকালকে আমি যে ব্লগটি দিয়েছি সেটাতে এক আপু প্রশ্ন করেছেন ফুলকপি ডিপ ফ্রিজে কীভাবে রাখবেন। ফুলকপিকে ধুয়ে ভালো করে ক্লিন করে আমি যেভাবে করেছি ভিনেগার দিয়ে বা লবণ দিয়ে ধুয়ে ভালো করে কুটে মানে টুকরো টুকরো করে কুটে আপনি এমনি আস্ত কাঁচা রেখে দিতে পারেন। কোনো সিদ্ধ করা বা ভাপ দেওয়ার কোনো দরকার নেই। আস্ত রেখে দিলে আপনি টাটকা নামিয়ে রান্নায় মানে চুলায় দিয়ে দিতে পারেন, ওইভাবে বেশি ভালো। আরেকজন আপু প্রশ্ন করেছেন আমি যে কালকে ড্রেসিং টেবিলের অর্গানাইজেশন ভিডিওটি দিয়েছি সেটাতে আমি যে কার্ডবোর্ডটি লাগিয়েছি সেটা কোথায় পেয়েছি। এটা আসলে আমাদের বাসায় যে নর্মালি বোর্ডগুলি আসে সেগুলি আমি কেটে ওই সাইজ অনুযায়ী একটু কাগজ মুড়িয়ে নিয়েছি আর কি, দেখতে সুন্দর লাগার জন্য। আর আমি স্টাপলার দিয়ে দুইটা বোর্ডকেই একটু মোটা করে নিয়েছি, একটা দিলে একটু পাতলা হয়ে যায়, সেই জন্য দুইটাকে মানে লাগিয়ে তারপরে আমি কাগজ মুড়িয়ে রেখে মানে ওই ড্রয়ারে আমি সেট করে নিয়েছি। তো এটা একদম ইজি। তারপরে আমি আরেকদিন দেখানোর চেষ্টা করব, আজকে আসলে দেখাতে পারছি না। তো আমি যে এই বয়মগুলো রাখবো এগুলো একটু যেন উপর নিচ করে রাখলে আমি নিতে সুবিধা, এমনি এগুলো আমি যদি সামনে পিছিয়ে রাখি তো অনেক সময় নিতে পারি না, পিছনেরগুলো আনতে হলে আমাকে প্রথমে সামনেরগুলোকে নামিয়ে তারপরে নামাতে হয়। আর এই জন্য আমি এই অর্গানাইজেশন একটা বানাবো সিঁড়ির মতো আর কি, যেন আমি উপরেরটা উপর থেকে নিতে পারি। তো আমি একটু দাগ দিয়ে নিচ্ছি উপর থেকে কতটুকু আমার নিচে পাকা থাকলে আমার জন্য সুবিধা হয়। তো দাগ দিয়ে আমি এখন একটা সাইজ অনুযায়ী আমি মার্কারে দাগ করে স্কেল দিয়ে আমি এগুলোকে কেটে নিচ্ছি। তো এটা দেখাতে গেলে অনেক টাইম লেগে যায়, এই জন্য আমি আসলে ফুল দেখাইনি, তো এই জন্য সরি আসলে। তো দেখা যায় যে ভিডিওটা অনেক লং হয়ে যায়, আর শুধু এই কাজের একটা ভিডিও দিলে সেটাতেও আমার দেখি যে এত বেশি সবাই পছন্দ করেন না। তো সেই কারণে আমি জাস্ট একটা আইডিয়া দিয়ে দিচ্ছি আর কি, আমি যেভাবে করেছি সেটা একটু জাস্ট দেখিয়ে দিচ্ছি। তো এইভাবে আমি একটা পার্টকে পুরোটাই কেটে নিয়েছি, আরেকটা পার্টকে আমি জাস্ট যে সাইজ নিব সেই সাইজে আমি হালকাভাবে কেটে নিচ্ছি, আর একসাথে আমি জড়িয়ে দিব আর কি, মানে দুইটা যেন সিঁড়ি হয় দুই ধাপের সেই অনুযায়ী। আর নিচের ছোটোগুলি আমি একদম নিচে আমাদের যে ক্যাবিনেট সেই শেলফে রাখবো এই জন্য, আর বড়টা একটু উপরের তাকে রাখবো, মেজো যে বয়মগুলো সেগুলি মাঝখানের তাকে রাখবো। এই যে এরকম একটু সিঁড়ি টাইপের হবে। তো এগুলোকে আমি ডাবল করে একটু ডাবল বোর্ড দিয়ে মানে গাম এবং কস্টিপের সাহায্যে লাগিয়ে এই যে স্টাবলারের সাহায্যে লাগিয়ে তারপরে আমি এগুলোকে একটু কাভার করে নিব। খুবই ইজি আসলে, একটু বুদ্ধি খাটিয়ে একটু সময় নিয়ে কাজটা করলে অনেক ভালো। তো এটা করেছি আমি রাতের বেলায়, আসলে সময় যখন পেয়েছি। আর জিনিসগুলো মানে মশলাপাতিগুলো তো দুপুরেই ঢুকিয়ে রেখে দিয়েছি। তো এটা রাতের বেলা করে আমি জাস্ট ওগুলো রেখে দিয়েছি যেটা মানে একদম সত্য কথা যেটা আর কি আপনাদের সাথে শেয়ার করলাম। তো এই যে এরকম সিঁড়ি হবে, তো আমি এটাকে কাভার করে নিচ্ছি যাতে সুন্দরভাবে এটার উপরে যে বয়মগুলো ভারী লবণ মরিচ থাকলে একটু ভারী হয় সেটা যেন মানে ভারটা নিতে পারে, সেজন্য আমি ডাবল করে নিব। জাস্ট এখন আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এভাবে থাকবে আর কি। তো এই যে আমি কাভার করে নিয়েছি, এটাও আমার একটা ওয়ালপেপারেরই একটু টুকরা ছিল, সেটা দিয়ে আমি কস্টিপ এবং ঘাম দিয়ে লাগিয়ে আবার কস্টিপ দিয়েও মজবুত করে নিয়ে এখন আমি এই যে এই শেলফটাতে নিয়েছি। এই শেলফের যে সাইজ সেই সাইজে এই একটা বক্স ছিল আমার পুরনো কি একটা জিনিস এসেছিল, সেই বক্সটা সুন্দরভাবে হয়েছে। তো এটাকে আমি একটু সিঁড়ি বানিয়ে নিয়েছি। তো দেখতে পাচ্ছেন অনেক সুন্দরভাবে হয়েছে। আর এই যে মশলাপাতিগুলো এইভাবে আমি রেখেছি, হলুদ মরিচ লবণ ধনিয়া জিরা, এখানে কিছু ম্যাগি মশলা, আলমন্ড বাদাম, আর হচ্ছে মাংসের মশলা,
এই তো টুকিটাকি যে আমাদের নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো হাতের কাছে যেন থাকে। আর হলুদ মরিচ আমার স্টকে আরও আছে, সেগুলো অন্য বয়মে। তো এগুলো যেন মানে নিয়মিত যখন আমার প্রতিদিনের মশলার বক্সের নিতে পারি সেজন্য সহজ হয়, সেই কারণে আমি এখানে নিয়েছি। তো এখন আমি যে উপরের তাকটা মানে একদম পিছনের যে তাকটা সেটাতে বড় বয়মগুলো রেখে দিচ্ছি। সেগুলোতে আছে হলুদ, মরিচ, লবণ, এই 3টা আইটেম হচ্ছে একদম উপরের বড় বয়মগুলোতে। এগুলো এক কেজি, 1 কেজির মতো বা একটু বেশিও আটে, অনেক সময় 1.5 কেজির মতো এই বয়মগুলোতে। আর মাঝারি সাইজের যে বয়মগুলো সেগুলোতেও এই যে অনেক নিত্য প্রয়োজনীয় মশলাপাতিগুলো আমি রাখি। তো এবারে রেখেছি ধনিয়া, জিরা, এগুলি। তো এগুলো আমি আবার কিছুদিন পর বের করে একটু রোদেও দিব, কারণ এখন রেখে দিচ্ছি। তো এইভাবে আমি আমার বক্সটা অর্গানাইজ করেছি। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনারাও আপনাদের যদি ক্যাবিনেট বা তাক, শেলফ যেটাই থাকুক না কেন, আস্তে আস্তে রোজার আসার আগে এভাবে করে ফেলবেন এই আশাই করি। এই যে ইয়াম্মি একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। এটা একদমই ইজি। নর্মালি আমরা যে মাংস প্রতিদিন আসলে মুরগির মাংস খেতে খেতে বোর হয়ে যায় বাচ্চারা, আমরা নিজেরাও। তো একটু মাঝে মধ্যে ব্যতিক্রম করলে বাচ্চারাও খেতে পারে আর আমাদেরও ভালো লাগে নিজের কাছে। এই জিনিসগুলো আসলে বেশি একটু খাওয়া হয় না, অল্প একটু খেলেও কিন্তু অনেক তৃপ্তি লাগে। তো যাই হোক, একটু রাইস বসাবো, তার আগ দিয়ে গরম পানি বসিয়ে দিচ্ছি। তো আসলে পোলাও রান্নাটা দেখাতে হবে এমন কোনো জরুরি না, তারপরেও আসলে রান্না করছি সেটাই দেখাচ্ছি। আর কিভাবে করছি আপনারা দেখলেও বুঝতে পারবেন, এখানে বলারও বা রেসিপি দেওয়ার মতো কিছু নেই। জাস্ট আমি 1 পট চাউল নিয়ে একটু পেঁয়াজ ভেজে রাইসটা যেভাবে আমরা পোলাও রান্না করি নর্মালি সেটাই করেছি। তো এখানে জাস্ট আমি একটু অ্যাড করেছি মটরশুঁটি এবং গাজর, এইটাই জাস্ট এইটুকুই। তো দেখতে থাকুন আমার রাইস রান্নাটা। بظهور النبي أحمد يا هنانا بمحمد ذلك الفضل من الله ظهر دين المؤيد بظهور النبي أحمد يا هنانا بمحمد ذلك দেখতে পেরেছেন রাইসে দুধ এবং পানি এবং পরিমাণ মতো লবণ দিয়ে আমি নেড়ে ছেড়ে ডাকটা দিয়ে দিচ্ছি। আর এদিক দিয়ে আমি আমার যে চিকেন উইংসটা করব ভাজবো, সেজন্য আমি একটু ম্যারিনেট করে রাখবো। আর এই যে পানিটাও শুকিয়ে এসেছে সেটাও একটু রেডি করে নিয়েছি, ধুয়ে আর কি ধুয়ে ক্লিন করে রেখে দিয়েছি। আর হচ্ছে আমি এখন একটু আদা রসুন আমার পেস্ট করা নেই, সেই হিসাবে আমি আদা রসুনটা একটু থেতলিয়ে নিব আমার নিতে। তো এই জন্য আমি এখানে বুকের মাংস ছিল একটু, তো সেটাও নিয়ে নিয়েছি, অসুবিধা নাই। আর চিকেন উইংসটা আমি ছোট করে কেটে নিয়েছি, আপনারা চাইলে পুরো আস্তটাও নিতে পারেন। আর চিকেন উইংসটা খেতে অনেক বেশি টেস্ট এবং খেতে খুবই ভালো লাগে, ঝাল মিষ্টি টক সব মিলিয়ে আর কি ভালোই লাগে।
আমাদের অনেক ফেভারিট, অনেক আগ থেকে আমি এই ইয়েটা করি মাঝে মধ্যে। আপনাদের ভাই আমার ছেলেরা খুব পছন্দ করে। তো সেই হিসেবে আমি একটু আদা রসুন পরিমাণ মতো, আসলে যতটুকু আমরা মাংস নেব সেই পরিমাণ মতো নিয়েছি, আর একটু লবণ, আর একটু মরিচ পাউডার। এখানে মরিচ পাউডার বাদ দিয়ে আপনারা গোলমরিচ পাউডার দিলেও দিতে পারেন, কোনো অসুবিধা নেই। এটা আসলে যার যার রুচি অনুযায়ী। একটা ডিম ভেঙে দিয়েছি। এখানে কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি 2 চামচ, 2 টেবিল চামচের মতো দিয়েছি। আর দিয়ে দিচ্ছি আটা থাকুক বা ময়দা থাকুক, যেটাই থাকে, আমি সবসময় এরকমই করি, 2 চামচ দিয়েছি। আটা ময়দা আসলে এখানে ব্যবধান আমি বেশি একটা মনে করি না, তো যেটাই থাকুক 2 চামচ 2 চামচ দিয়ে আমি ডিম সহ সব কিছু মেখে এগুলো রেখে দিয়েছি। আর এই দিক দিয়ে আমি তেলটাও বসিয়ে দিচ্ছি, সাথে সাথে আমি করে নিচ্ছি, হ্যাঁ মানে ফ্রাই করে নিচ্ছি আর কি। তো আমি এক ধাপ দিয়ে দিয়েছি, আরও এক ধাপ দিতে হবে, তো সেই জন্য ওগুলো রেখে দিয়েছি। আর এগুলো ভাজা লাল লাল করে ভেজে নিব। আর খুবই ইজি পদ্ধতি, আপনারা দেখতে পেরেছেন, তেমন কোনো মানে ইয়ে লাগে না, কোনো যে অনেক কিছু লাগবে মশলাপাতি সেগুলো কিছুই নেই। জাস্ট নর্মালি আমাদের বাসায় যখন যেটা থাকে সেটা দিয়ে আমি করে নিয়েছি। আর এগুলোকে ভেজে নিচ্ছি, নিয়ে আমি এগুলো, আর আমার ছেলেরা আসলে দেখে এমনিতেই খেয়ে ফেলতেছে গরম গরম। ওরা তো চিকেন প্রায় পাইলে সারে, যে কোনো বাচ্চারাই আসলে এরকম। তো ওরাই মোটামুটি কমায় ফেলতেছে। যাই হোক, যতটুকু থাকে সেটা আমি উইংস মানে ইয়ে করবো আর কি। তো এই তো এইভাবে, আর এই দিক দিয়ে আমার রাইসটাও এইভাবে সুন্দরভাবে জর্জরা হয়েছে, সেটাও রেখে দিচ্ছি আর কি এইভাবে ঢাকনা দিয়ে। আর মটরশুঁটিগুলো দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর সবুজ, আর গাজরগুলিও দেখতে ভালো লাগছে। আসলে এরকম মাঝে মধ্যে একটু কালারফুল করলে ভালোই লাগে। তো এই তো এতটুকু পরিমাণ আমার চিকেন উইংস এবং বুকের মাংসটা হয়েছে। সবগুলো ভেজে নিয়ে রেখে দিয়েছি। আর এদিক দিয়ে আমি একটু সেই তেলে একটু তেল ছিল, সেটাতে আমি রসুন ভেজে নিয়েছি 2 টেবিল চামচের মতো। আর দিয়ে দিচ্ছি আধা কাপ টমেটো সস। সসটাও বেশি কম কোনো সমস্যা নেই, আসলে যার যার রুচি অনুযায়ী। এখানে যে বেশি হলেও কিছু হয়ে যাবে, আবার কম হলেও যে স্বাদ কমে যাবে তা না, একদমই নিজেদের উপর। আর চিলি সস দিয়ে দিচ্ছি, চিলি সস না থাকলেও অসুবিধা নেই। নর্মালি মানে এমনিতে টমেটো সস দিলেই হয়ে যায়। আর দিয়ে দিচ্ছি আমি 3 টেবিল চামচের মতো সয়া সস। লাইট সয়া সস দিয়েছি, আপনারা ডার্কটাও দিতে পারেন, কোনো অসুবিধা নেই। আর দিয়ে দিচ্ছি, এখানে আমি লেবুর রস নেই তাই ভিনেগার দিয়েছি। আর দিয়ে দিচ্ছি বেশ পরিমাণ মধু। মধুর পরিবর্তে গুড় দিতে পারেন, গুড়টা দিলে বেশি মজা হয়। আমি সবসময় গুড় দিয়ে করি, তো আমার গুড় নেই, এই কারণে নর্মাল যে গুড় সেগুলি অবশ্য। আর তো সেই হিসাবে আমি মধু হানি ইউজ করেছি। আর একটুখানি লবণ দিয়েছি সামান্য পরিমাণ, দিয়ে ভালো করে আমি এই যে ফুটিয়ে নিয়েছি অনেকক্ষণ। আমি এগুলোকে মানে রান্না করে নিয়ে যে ভেজে রাখা চিকেনগুলো সেগুলো দিয়ে জাস্ট একটু নেড়ে চেড়ে এগুলোর গায়ে লাগিয়েই ভেজে নিব আর কি। যখনই দেখা যাবে যে মোটামুটি একটু আঠালো ভাব হয়েছে, মানে ইয়ের মতো সসগুলো গায়ে ভালোভাবে লেগেছে, তখনই নামিয়ে নেব, জাস্ট এটুকুই। একদম ইজি পদ্ধতি, খেতে অনেক টেস্টি এবং ইয়াম্মি খুবই টেস্ট। একবার হলেও ট্রাই করবেন, আমি যে বলছি সেটা যে সত্যি অনেক মজাদার খেতে, সেটা অবশ্যই ট্রাই করবেন। আর এখানে আপনারা চাইলে চিনি দিয়েও করতে পারেন, তবে গুড় এবং মধু দিয়েই বেশি টেস্ট হয়। আর গুড়ের পরিমাণও আপনারা আপনাদের যতটুকু চিকেন নেবেন ততটুকু 2-3 টেবিল চামচ নেবেন, এরকম আর কি। তো এখন আমি যে রাইসগুলো রান্না করে রেখেছিলাম সেগুলো যে সসটা বেঁচে গিয়েছে সেগুলোতে দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। একদমই মানে অসাধারণ এই রাইসটা হয়। তো অনেকখানি সসের সাথে এই রাইসটা ভালো করে আমি মেখে এইভাবে করে নিচ্ছি। আর ওরা সবাই তো অপেক্ষায় আছে খাবে। এই তো আমার রেডি হয়ে গিয়েছে চিকেন উইংস এবং রাইস। তো আই হোপ আমার আজকের এই ব্লগটি, হ্যাঁ, আশা করি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে কিন্তু লাইকটি দিতে ভুলবেন না, আর কমেন্ট করে জানাবেন এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি এতক্ষণ আমার ব্লগটি দেখার জন্য। ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।